নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি মুচমুচে খাস্তা একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। বন্ধুরা, যেটা চায়ের আড্ডা একদম জমিয়ে দেবে, কিংবা তোমরা এইভাবে বানিয়ে রেখে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখবে। তো কিভাবে রাখবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। মুচমুচে খাস্তা বাড়ির বড় থেকে ছোট পছন্দ করবে এমন একটা রেসিপি। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে যেটা লাগবে আমার মেন উপকরণ সেটাই নিয়ে নিয়েছি। তো প্রথমেই দেখো বন্ধুরা, নিয়েছি এখানে চিড়ে। আমি এখানে মিডিয়াম যে চিড়েটা হয় সেই চিড়েটাই ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে পাতলা চিড়েটা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা আরও বেশি ভালো হয়। তবে আমার হাতের কাছে না থাকা আমি এই চিড়েটা দিয়েই তোমাদের আজকে রেসিপিটা শেয়ার করব। তো চিড়েটা আমি এখানে 200 গ্রাম চিড়ে নিয়েছি। পরিমাণটা কিন্তু তোমরা যতটা বানাতে চাও সেই বুঝেই কিন্তু চিড়েটা নিয়ে নেবে। তো চলো, সবার প্রথমে চিড়েটাকে কি করতে হবে, ভালো করে এটাকে আমি চেলে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক সময় ধুলো ময়লা থাকে। এবার দেখো বন্ধুরা, একটা বড় স্ট্রেনারের মধ্যে আমি চিড়েটা অল্প অল্প করে দিয়ে ঢেলে আমি কিন্তু প্রথমেই চেলে নেব। তো ধান থাকলে তোমরা কিন্তু অবশ্যই ধানটা বেছে দেবে। আমি কিন্তু বেছে নিয়েছি, তাও দেখো 2-1টা থেকে গেছে। এখানে যেহেতু চিড়েটা কোনোভাবেই ধোয়া যাবে না, তার কারণে এইভাবে প্রথমেই শুকনো অবস্থায় ভালো করে চেলে নিতে হবে। তো বন্ধুরা, এই চিড়েটা আমি চেলে নিয়েছি, তারপর একটা বড় বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। একইভাবে বাকিটাকেও কিন্তু আমি চেলে নেব। এখন দেখো বন্ধুরা, পুরো চিড়েটাই কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে দেখো এক্সট্রা যে ধুলো বালি বা ময়লা যাই বলো না কেন, এটা কিন্তু আমি এইভাবে চেলে নিয়েছি। আর এই বালি বা ধুলো ময়লা এটা মুখের মধ্যে গেলে বা পেটের জন্য কিন্তু এগুলো একদমই ভালো না। তো পরিষ্কার করে নিয়েছি। এবার চলো পরের স্টেপটা দেখাই। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই 1.5 চা চামচ চিনি। চিনিটা দিলে খুব বেশি মিষ্টি হবে না, তবে বন্ধুরা খুব সুন্দর মুখরোচক স্বাদের ব্যালেন্স একদম ঠিকঠাক থাকবে। তবে তোমরা যারা একদম চিনি পছন্দ করো না, তারা এখানে চিনিটা বাদ দিতে পারো। তবে হ্যাঁ বন্ধুরা, আমি এখানে যে পরিমাণ চিনি ব্যবহার করলাম, তো চিড়ের পরিমাণ বুঝে তোমরা যদি চিড়ের পরিমাণটা বাড়িয়ে রাখো, সেক্ষেত্রে কিন্তু চিনিটাও এখানে একটু বাড়িয়ে নিতে পারো। তো দেখে বুঝে একটু মিষ্টি বেশি কম হতেই পারে। তারপর দিয়ে দিচ্ছি চিড়ের পরিমাণ বুঝেই স্বাদ মতো লবণ। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এখন চিনি আর লবণটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর খেয়াল রেখে গুঁড়ো করতে হবে, এর মধ্যে যেন চিনির কোনো রকম দানা অংশ না থাকে। খুব ভালোভাবে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে। তো এটাকে আমি এক সাইডে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি, এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করছি, যেটা চিড়ে দিয়েই বানাচ্ছি বন্ধুরা। তবে এটা তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো এয়ার কন্টেনারে। আর তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারো, কিংবা অনেক দূর কোথাও যাচ্ছ তোমরা কিন্তু এটা ক্যারি করে নিয়ে যেতে পারো। এগুলো কিন্তু খুবই ভালো থাকে, খুবই মুচমুচে থাকে, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। যে কেউ প্রথম দেখলেই বানিয়ে নিতে পারবে। তো দেখো, তেলটা দিয়ে দিয়েছিলাম, তেল কিন্তু এখন গরম হয়ে গেছে। এবার এখানে নিচে একটা এইভাবে বড় স্ট্রেনার, এইভাবে একটা বড় স্ট্রেনার থাকলে কি হয়, কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। তো প্রথমেই এই স্ট্রেনারের উপর আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম। বাদাম এখানে কিন্তু চিনে বাদাম দুই ভাগ, মানে আমার কাছে দুরকমভাবেই আছে। লাল চিনে বাদামটাও আছে আর সাদা বাদামটাও আছে। যে কোনো এক ধরনের বাদাম নিলেও হবে। তো আমার কাছে যেরকম ছিল সেইটা দিয়েই তোমাদের দেখাচ্ছি। আর এই স্ট্রেনারের উপর দিয়ে যদি বাদামটা ভেজে নিই, তাহলে কি হবে, একসঙ্গে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, কড়াইয়ের চারদিকে ছড়িয়ে পড়বে না। আর বাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, না হলে কিন্তু ভাজা হবে না। আর তেল খুব হিট থাকলে, গরম থাকলে বাদামটা কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা, একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বুঝতেই পারবে যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর খুব সহজ কম সময়ের রেসিপি, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর বাড়ির যে কোনো খাবার কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এগুলো কিন্তু বাজার থেকে আমরা কিনে রাখি, তবে বাজার থেকে না কিনে বাড়িতে যদি খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া হয়ে যায়, তাহলে আর কিন্তু বাজার থেকে কিনে আনার প্রয়োজন হবে না। আর ঘরের একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেহেতু বানানো হয়। তো দেখো, বাদামটা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে বাদামটাকে আমি তুলে নিচ্ছি।
আর এটাকে আমি একটা প্লেটের উপর টিস্যু আগে থেকেই কিন্তু রেখেছিলাম, টিস্যুর উপরেই দিয়ে দিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু খুব সুন্দরভাবে টিস্যু সোক করে নিবে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে কয়েকটা কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভাঙা কাজু। তো আগেই বলেছি তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো এক ধরনের বাদাম নিতে পারো। আমি কিন্তু কাজুর পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি। আর কাজু যেহেতু ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, দেখো বন্ধুরা এইভাবে 2-4 বার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে কাজুটা কিন্তু ভাজা হয়ে গেল। এর থেকে বেশি আর লালচে করে ভাজতে হবে না, তাহলে কাজুটা কিন্তু আবার তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। তেল ঝরিয়ে এটাকেও একইভাবে তুলে নিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা। আর কারি পাতাটা দেওয়ার সময় কিন্তু খুবই সাবধানে দিতে হবে, কারণ কারি পাতা থেকে খুব বেশি পরিমাণে কিন্তু তেল ছিটায়। তো একটু দেখে শুনে সাবধানে দিতে হবে। কারি পাতা দিলে বন্ধুরা ভীষণ সুন্দর ফ্লেভার হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আর কারি পাতা ভাজতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না, এটা প্রত্যেকেই জানে। তেল ঝরিয়ে এবার তুলে নেব। আবারও তেলের মধ্যে স্ট্রেনারটা রেখে দিলাম একইভাবে। এবার চিড়েটা যে আমি এক সাইডে সরিয়ে রেখেছিলাম, অল্প অল্প করে চিড়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর চিড়ে ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, চিড়ের পরিমাণ কিন্তু অল্প দিতে হবে, না হলে কি হবে খুব বেশি হয়ে গেলে ভাজাটা কিন্তু ঠিকঠাক হবে না। আর দেখো বন্ধুরা অল্প দেওয়াতে ভেজে নেওয়ার পর কতটা পরিমাণ বেড়ে গেল। আর এইভাবে স্ট্রেনার ব্যবহার না করে যদি সরাসরি তেলের মধ্যে চিড়েটা দেওয়া যায়, তাহলে কি হয় কড়াইয়ের চারদিকে ছড়িয়ে পড়বে, এক সাইডে তুলতে না তুলতে আর এক সাইডে কিন্তু চিড়েটা খুব বেশি ভাজা হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, লালচে হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো দেখো তেল ঝরিয়ে নিয়েছি, আমি কিন্তু চিড়েটা আবার রেখে দিলাম ওই একই টিস্যু পেপার ছড়ানো প্লেটের মধ্যে। আর একইভাবে অল্প অল্প করে চিড়ে দিয়ে পুরো চিড়েটাই কিন্তু ভেজে নেব। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো বন্ধুরা, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগছে না, দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর তেলের হিট খুব বেশি গরম করবে না, মিডিয়ামে রেখে এই চিড়েটা ভেজে নেবে। একইভাবে পুরোটা ভেজে নেওয়ার পরেই ফিরে আসছি। সব চিড়ে ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল সেটা কিন্তু আমি তুলে রেখে দিয়েছি, কারণ চিড়ে ভাজার পরে অনেকটা পরিমাণ কিন্তু তেল বেশি হয়েছে। যে পরিমাণ আমি তেল কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম, খুব বেশি কিন্তু এই চিড়ে ভাজার জন্য তেলের খরচ হয় না বা লাগে না। তো দেখো বন্ধুরা বাকি এক্সট্রা তেলটা গড়িয়ে নেওয়ার পর বা তুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচের মতো বাটার। তো দেখো 10 টাকার যে কিউব বাটারগুলো পাওয়া যায়, সেই কিউব বাটার আমি কিন্তু একটা দিয়ে দিচ্ছি। আর বাটারের জায়গায় তোমরা কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো কিংবা ঘিয়ের ব্যবহার করতে পারো, তবে বাটার কিংবা ঘি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। আর একান্তই হাতের কাছে যদি না থাকে, তাহলে তোমরা এর জায়গায় রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করবে। তো দেখো বন্ধুরা বাটার খুব ভালোভাবেই গলে গেছে। এখন আমি এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ, সামান্য 4 চামচের হাফ চামচের থেকেও কিন্তু কম পরিমাণ একটু হলুদের গুঁড়ো। খুব সুন্দর একটা কালার আসবে, তার কারণেই ব্যবহার করলাম। চাইলে এখানে সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো, তবে আমি আজকে এখানে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। তো দেখো হলুদটা খুব ভালো করে বাটারের সঙ্গে যখন মিশে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা চিড়ে, বাদাম, এখানে কারি পাতা সবটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি খুব ভালোভাবে বাটারের সঙ্গে বা গলানো বাটারের সঙ্গে আমি কিন্তু খুব ভালো করে এই চিড়ে ভাজা মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, এই 2 থেকে আড়াই মিনিট মতো সময় দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই মুচমুচে চিড়ে ভাজা বা স্ন্যাক্স যেহেতু স্টোর করে রাখা যায় বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে বানিয়ে রেখে চা কফির সঙ্গে কিংবা যখন হালকা ফুলকা খিদা পাবে, যে কোনো টাইমে তোমরা এটা পরিবেশন করতে পারো। ভীষণ ভালো লাগবে, দেখবে বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করবে। আর এইভাবে সব সময় আবদার করবে বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য। তো দেখো কথা বলতে বলতে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, আর হালকা যেহেতু একটা হলুদ কালার এসে দেখতেও ভীষণ ভালো লাগছে, পুরো দোকানের মতো করেই কিন্তু তৈরি হয়েছে। তো এখানে বলে রাখি, আগেও বলেছি, চাইলে তোমরা একটু সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে।
এই স্ন্যাক্স বা চিড়ে ভাজা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের ঠিক কেমন লাগলো, বা বাড়িতে বানানোর পর বাড়ির সদস্যরা খেয়ে কেমন পছন্দ করলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, চিড়েটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে 2-2.5 মিনিট মতো সময় নিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে বাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু এখানে লাগবে না সময়, একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। খুব কম সময়ের একটা রেসিপি। এবার দেখো বন্ধুরা, নিয়েছি কিছুটা পরিমাণ বাজারের কেনা যে সরু ঝুরি ভাজাটা হয়, ওই সরু ঝুরি ভাজাটাই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। চাইলে তোমরা এই ঝুরি ভাজাটা পুরোটাই বাদ দিতে পারো, শুধুমাত্রই কিন্তু এরকম চিড়ে ভাজাটা তোমরা বাড়িতে বানাতে পারো। ঝুরি ভাজা ছাড়াও যেমন ভালো লাগে, আর ঝুরি ভাজাটা ব্যবহার করলে একটু বেশি খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর কিন্তু আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরেই ঝুরি ভাজাটা দিয়েছি, তারপরেই কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করার পরেই ঝুরি ভাজাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিটের পর আমি যে আগে থেকে চিনি আর লবণের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দেব। একদম গরম অবস্থায় দিতে যাবে না। তো দেখো বন্ধুরা, খুব ভালো করেই এখন মেশানো হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর চিনির গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে অবশ্যই একটা কথা তোমাদের বলে রাখি, যেটা খেয়াল রাখতে হবে, তোমরা যদি অনেক দিন পর্যন্ত, মানে ধরো 1 মাস পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে চাও, সেক্ষেত্রে লবণ আর চিনির ব্যবহার তোমরা করবে না। যখন তোমরা খাবে বা পরিবেশন করবে, এইভাবে লবণ চিনিটা গুঁড়ো করে রাখবে আলাদা করে, তখন কিন্তু এই চিড়ে ভাজার সঙ্গে মিশাবে। যেহেতু এটা আমার খুব বেশি দিন থাকবে না, 2-4 দিন মতো থাকবে, তার জন্য আমি কিন্তু সরাসরি লবণ আর চিনিটা চিড়ে ভাজার মধ্যে মিশিয়ে নিচ্ছি। অনেক দিন স্টোর করে রাখতে হলে কোনোভাবেই কিন্তু লবণ চিনিটা এই অবস্থায় ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে, বেশি দিন থাকবে না, চিড়েটা নরম হয়ে যাবে। এটা কিন্তু একটু তোমরা লক্ষ্য করে কাজটা করবে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার একদম রেডি হয়ে গেছে আমার এখানে মশলা চিড়ে বা ভাজা চিড়ে। তো দেখো বন্ধুরা, একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি, খুব মুচমুচে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুরা কেউ আমার আজকে রেসিপি দেখে থাকলে, যদি আমার আজকে রেসিপি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা বন্ধুরা প্রেস করে রাখবে, এইভাবে সহজ সহজ রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। আর কতটা মুচমুচে হয়েছে আমি একটু তোমাদের দেখিয়েও দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কতটা পারফেক্ট মুচমুচে, একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এরকম সুন্দর দেখতে, সেরকম সুন্দর খেতে।